নমস্কার সকলকে, লিভিং উইথ শানিবনের নতুন একটা ব্লগে আবার সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা খুব স্পেশাল এপিসোড হতে চলেছে তোমাদের সকলের জন্য। তো আশা করি তোমরা বাংলা ইউটিউবের একজন বিখ্যাত ইউটিউবারকে সবাই চেনো, যার নাম গৌরব তপাদার। তো গৌরব তপাদার দাদার আমরা অনেক চ্যানেলের কথা জানি, কিন্তু সব থেকে যেটা এখন জনপ্রিয় চ্যানেল সেটা হচ্ছে প্রেত কথা। আর প্রেত কথাতে একটা খুব জনপ্রিয় ঘটনা আমরা শুনতে পাচ্ছি, প্রচুর ঘটনা শুনতে পাচ্ছি। তার নাম হচ্ছে তড়িৎ জেঠু। তো তড়িৎ জেঠু আর কেউ নন, আমারই শ্বশুর মশাই শ্রী তড়িৎ মুখার্জি। তো তাকে আমরা আজকে পেয়ে গেছি আমাদের ব্লগে। আমরা যেহেতু এখানে এসেছি, তো এই অপরচুনিটিটা আমি মিস করতে চাইনি। আমার শ্বশুর মশাইকে আমাদের ব্লগে নিয়ে এসেছি। তিনি নিশ্চয়ই তার সত্যি ঘটনা আমাদের সবার সামনে তুলে ধরবেন। আবার কোন একটা ভৌতিক ঘটনা, জমজমাট ভৌতিক ঘটনা আমরা শুনতে পাবো তার কাছ থেকে। তো তুমি কি বলতে চাও, তুমি নিশ্চয়ই বলতে পারো। আমি খুব ভালো লাগলো। আসলে আমি ছোটবেলা থেকে স্কুল লাইফ থেকেই তো মূলত আমি নাটক এবং মৌলিক গল্প টল্প এবং একটা কবিতা লিখতাম। সেই অবস্থায় চলছে। পরে বড় হয়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতাম এবং বিভিন্ন ক্লাবের আমন্ত্রণে যে সঞ্চালকের ভূমিকাও নিতাম। তো মূলত আমার পরিচয় ছিল আমি একজন নাট্যকার হিসাবে এবং ভালো ডিরেক্টর নাট্যকার। তো এখন এই প্রেত কথা যেটা বললো আমাদের, প্রেত কথার ব্যাপারটা আমি 2021-এ জানতে পারি প্রথম। তখন প্রেত কথা প্রায় 200-র উপর এপিসোড কমপ্লিট হয়েছে। তখন এই প্রেত কথার কথা জানতে পারি আমার জামাই সৌম্যদীপের কাছ থেকে, সৌম্যদীপ ব্যানার্জি। এবং আমি তখন থেকে ঘটনা পাঠাতে থাকি গৌরব তপাদারের চ্যানেল, ইউটিউব চ্যানেলে। এবং সবচেয়ে আনন্দের কথা যে আমি যত ঘটনা পাঠিয়েছি প্রত্যেকটাই প্রকাশ পেয়েছে গৌরবের ঈশ্বরদত্ত কণ্ঠে। তো যাই হোক, আমি এইভাবেই দিয়ে যাচ্ছি। এখন এইভাবেই বলছে কথা যে আমার যদি কোনো ঘটনা আবার থাকে আমি জানাবো নিশ্চয়ই। এগুলো সমস্ত আস্তে আস্তে আসতে থাকবে। এমনিতে আমি জানিয়ে দিচ্ছি, বাবার ঘটনা শুরু হয় এপিসোড নাম্বার 235 দিয়ে। তো সেই এপিসোডে রামু কাকা এপিসোড এসেছিল। তো প্রথম এপিসোডে আমরা যে কমেন্টের ঝড় হয়ে গেছিল একটা প্রেত কথায়। আশা করি গৌরব তপাদারের যতগুলো প্রেত কথা এপিসোড ছিল সবার মধ্যে সবচেয়ে পজিটিভ কমেন্ট ওই রামু কাকা ঘটনাটাতে পড়েছিল, যেটা মনে হয় তোমাদেরই বাড়ির ঘটনা ছিল। তো সবাই তোমরা এমনিতে প্রেত কথাতে গিয়ে একটা প্লেলিস্ট সেকশন আছে, সেখানে তড়িৎ মুখার্জি স্পেশাল প্রেত কথা এপিসোডস, এইটাতে যদি তোমরা ক্লিক করো প্রত্যেকটা ঘটনা তোমাদের সামনে চলে আসবে। আপাতত আমি তাও ঘটনার এপিসোড নাম্বার গুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এপিসোড নাম্বার 235, 242, 277, তারপরে 285, 303, 315, 324 এবং 331। আমরা যে ব্লগটা আজকে শুট করছি এই অবধি 331তম এপিসোড চলে এসছে এবং এই অবধি ঘটনা প্রকাশ পেয়ে গেছে। তারপরে পরবর্তী ঘটনা তো তড়িৎ মুখার্জি স্পেশাল প্রেত কথা এপিসোড তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে। তো আজকে আমরা এই অপরচুনিটি মিস করবো না, তার কাছ থেকে ঘটনা শুনে নেবো। তো আমি এমনিতে জানতে চাই যে ভৌতিক ঘটনা লেখা, এটা কি তুমি আগে কখনো ভেবেছিলে বা লিখেছিলে? না, আমার একটা লেখার সবাই আমার যে নাটকের যারা দর্শক, হ্যাঁ, তারা এবং গল্পের যারা পাঠক, হ্যাঁ, একটা জিনিস বলতো যে আমার নাকি ভাষাটা খুব ভালো। আচ্ছা, এটা আমার বাংলা ভাষা সম্পর্কে আমার খুব নাকি আছে। নো ডাউট, আমরা সেটা প্রত্যেক ঘটনায় পেয়েছি। দ্বিতীয় জিনিস, আমার একটা গল্পই হোক নাটক হোক, একটা জিনিস অটোমেটিকলি হয়ে যায়, আর কি করে হয় জানি না, এটা কি হয় ভাব থাকে, সাসপেন্স। একবার গল্প শুনতে বসলে বা একটা নাটক দেখতে বসলে শেষ পর্যন্ত না দেখে উঠতে পারে না মানুষ, একটা ওই থেকেই যায় কি হয়। এবং সেটা আমার ভালোই, ওটা লেখার হয়তো একটা স্টাইল হতে পারে, ধরন হতে পারে, আমার এটা হয়ে যায়। তো এইভাবেই চলে যাচ্ছে। তো ভৌতিক গল্প কখনো লিখিনি, মৌলিক গল্পই লিখেছি। তো তোমার জীবনের যে সমস্ত সত্যি ভৌতিক ঘটনা ঘটেছিল, তোমার বাড়িতে রামু কাকা তোমাদের বাড়িতে সে কাজ করতো, তার ঘটনা আমরা সবাই শুনেছি এবং প্রত্যেকে ইমোশনাল হয়ে গেছে। তো তারপরে তুমি যখন ভিলায় থাকতে তখন তোমার কর্মজীবনে অনেক কিছু ঘটনা ঘটেছে। তো এখন যেগুলো একজন মানুষের সঙ্গে তো সব ঘটনা ঘটতে পারে না। তো তুমি তো এখন প্রেত কথার জন্য, প্রেত কথাকে ভালোবেসে এবং প্রেত কথা পরিবারকে ভালোবেসে, আমার মনে হয় তুমি এখন বিভিন্ন জনের কাছে ঘটনা কালেক্ট করতে হচ্ছে। কেন আমি গৌরব যেমন আমাকে কথা দিয়েছে, গৌরব তো কথা যে জেঠু, এখন জেঠুই বলে, কথা জেঠু হয়ে গেছি। তড়িৎ মুখার্জি শুধু কাগজে কলমে। তো গৌরব যেমন আমাকে বলেছে যে জেঠু তোমার ঘটনা চাই, তার যেমন একটা তেমনি আমার একটা দায়বদ্ধতা আছে।
পরস্পর এই আন্ডারস্ট্যান্ডিংটা না থাকলে তো হতে পারে না। না। তো আমি তো আর এত ভূত দেখিনি বা ভূত দেখা সম্ভব নয়। না। এখন তো আমার ঘরোয়া জীবন, তো আমি বিভিন্ন জায়গায় এর জন্য আমাকে একটু পরিশ্রম করতে হচ্ছে। হ্যাঁ। আমি আমার পরিচিত বা অপরিচিত কারো কাছ থেকে সন্ধান করতে থাকি যে তোর জীবনে কোনো ঘটনা থাকলে আমাকে জানা। কারোর লাইফে কোনো ভৌতিক ঘটনা সে শেয়ার করলো, তোমার লেখনী প্রতিবাদে তুমি সেটা ঘটনাতে প্রকাশ করো। হ্যাঁ, তো রিসেন্ট যে ঘটনাটা 324 নম্বর এপিসোড, যেটা হ্যাঁ। আমার এক প্রতিবেশী মিনময়, হ্যাঁ। তার কাছ থেকে শোনা। তো মিনময়ের কাছ থেকে ঘটনাটা যখন প্রকাশ হয় তখন আমাকে আরো 2-3 জন আমার কাছে এসেছে আচ্ছা। নিজেই, যে জেঠু বা কাকু হ্যাঁ। বা কেউ দাদা, যে আমরাও তোমাকে কিছু ঘটনা বলবো। তুমি আচ্ছা, তোমাদেরকে জানাই মিনময় যার কথা বলেছে তারা মানে জেনে রাখুন, আমরা কিন্তু তাকে ভালো করে চিনি। আমাদেরই শ্বশুর বাড়ির গড়বেতা, তার পাশের বাড়িতেই সে থাকে, সে আমাদের প্রতিবেশী বাবুন্দা। তো তাকে আমিও পার্সোনালি চিনি, কিন্তু আমারও গায়ে কাঁটা দিয়ে উঠেছিল সেই ঘটনাতে। আর ঘটনাটা ভীষণ ভালো, এটা 324 নম্বর এপিসোডে আপনারা পেয়ে যাবেন। তবে আমার পার্সোনাল ফেভারিট 315 নম্বর এপিসোড, যেটা মনে হয় তোমার বাড়ির রাজমিস্ত্রি তার ঘটনা, এবং সেটা ইউটিউবের একটা মানে বড় রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে। মানে প্রায় ওটা 10 দিনের মাথাতে 2 লাখ ভিউ পেরিয়ে গেছিল। মানে এই প্রেত কথাতে যে বিষয়গুলো আসতে থাকে, 2 লাখ 3 লাখ, বাবার প্রত্যেকটা ঘটনা 2 লাখ থেকে 3 লাখ মতো ভিউ, তার সঙ্গে হাজারের উপর কমেন্ট। আচ্ছা, এত মানুষ যে মন্তব্য করছে, তরিৎ জেঠু বলে ডাকছে, এখন তোমার ফিলিংসটা কিরকম? দেখো, মানে ভালো তো লাগছেই, তবে এটা আমি সত্যি কথা বলছি, যেমন এখন একটা আমার নাটক কোথাও মঞ্চস্থ হলো, অন্য নাম নিয়ে গেল যে আমাদের এই পুজো আছে, অনুষ্ঠানে আপনার একটা নাটক করবো। তো আগে মনে হতো বাপরে, আমার একটা নাটক, আমার নাটক, লেখা নাটক আমার তোর বাড়িতে হচ্ছে, হ্যাঁ। বাইরে তো কোনো টিম নিয়ে যে ক্লাব করছে, হ্যাঁ। একটা সময় খুব ইয়ে লাগতো। হ্যাঁ। এখন আসলে আমি ভারতের প্রায় 2-3টে রাজ্যে, হ্যাঁ। প্রায় 20টা শহরে আমি নাটক করে এসেছি। হ্যাঁ। হয় কখনো আমার নিজের নাটক, হ্যাঁ। কখনো অন্য নাটক, ডিরেকশন দিয়েছি। হ্যাঁ। বিভিন্ন সমাজে বিভিন্ন স্তরে বিদগ্ধ মানুষদের হ্যাঁ। সান্নিধ্য লাভ করছি, আশীর্বাদ পেয়েছি, প্রেরণা পেয়েছি, হ্যাঁ। কিছু পুরস্কারও পেয়েছি। হ্যাঁ। তো তারপরে এখন আর আমার, হ্যাঁ অবশ্যই প্রেত কথাতে পারবে, এটা একটা অন্য মাধ্যম, অন্য চ্যানেল, সারা বিশ্ব, সারা বিশ্ব ইংল্যান্ড, দেখছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ তো আছে। হ্যাঁ। এত মানুষের, বাঙালি হিসেবে এত মানুষের ভালোবাসা পাচ্ছি, ইয়ে পাচ্ছি, এবং তারা চাইছে আমার ঘটনা। হ্যাঁ। এর সঙ্গে তো খুবই ভালো লাগছে। তবে সেই, এটা একটা বয়সেরও ধর্ম। হ্যাঁ। প্রথম জীবনে যে ভীষণ একটা ইয়ে থাকতো, সেটা হয়তো কিছুটা ভাটা পড়েছে। হ্যাঁ। তবু নো ডাউট ভালো। এবং সত্যি কথা বলতে কি, আমার এই ঘটনা বললেই তো হবে না, এর জন্য ধন্যবাদ দিই। প্রথম ধন্যবাদটা আমার জামাই সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায়কে। তার প্রেরণা বা তার উৎসাহ বা তার সহযোগিতা না থাকলে আমি এটা জানতে পারতাম না, অন্ধকারে তাও একটা অনুঘটকের কাজ করতে হবে। অনুঘটকে, হ্যাঁ। মানে গডফাদার বলে না, একটা কথা লেখা আছে, ইয়েতে আছে না, সিনেমা জগতে, ইয়েতে হ্যাঁ। অনুঘটকের কাজ এটা করলো। আর তার সঙ্গে ধন্যবাদ তো অবশ্যই গৌরব দত্ত, অবশ্যই তার গৌরবের যে ঈশ্বর দত্ত, গডগিফট ঈশ্বর দত্ত যে কণ্ঠ, সে কণ্ঠকে আমি স্যালুট তার জানাই। ভয়েস মডুলেশন। আমাকে এখানে, আমি যখন সঞ্চালনা করতাম, আমাকে অনেকে বলে যে তোমার কাকু, তোমার মাইকে তোমার কণ্ঠটা শুনেছ, কণ্ঠটা হ্যাঁ। অপূর্ব লাগে। হ্যাঁ। তাই বলতাম, তাই আমার কাছে গৌরবকে আমি স্যালুট জানাই। অবশ্যই সারা বিশ্ব তার অসাধারণ কণ্ঠের ফ্যান। অসাধারণ কথা। তাহলে বলা যায় যে তরিৎ মুখার্জি গড়বেতায় যে একটা রূপ সবাই দেখেছে একটা সময়, সেটা মাঝে বিরতি পেয়েছিল। তারপরে যে এখন যে তরিৎ জেঠু, তাহলে বলা যায় তোমার পুনর্জন্ম। হ্যাঁ, অবশ্যই, একেবারে। হ্যাঁ, তাহলে অবশ্যই। আজকে তুমি যখন লিভিং উইথ অ্যানিমনি আমাদের যে ইউটিউব চ্যানেলে তুমি এসছো, তোমাকে আমরা পেয়েছি, তো তুমি তাহলে আমাদের যে দর্শক শ্রোতারা রয়েছে, তো তোমার যেমন লাইভ পাওয়া গেছে সামনে, তো তুমি হয়তো কারোর কাছ থেকে কোনো ঘটনা শুনেছো, এরকম যদি কিছু বলতে পারো আমাদের দর্শকদের উদ্দেশ্যে, এরকম যদি কিছু তোমার এখন মনে আসছে। হ্যাঁ, সেটা একটা ঘটনা শুনেছিলাম, তবে আমার পুরোপুরি ব্যাপারটা এখনো ইয়ে নেই। আচ্ছা। মানে আমি সন্দিগ্ধ আছি যে ঘটনাটা কতটা সত্যি মিথ্যে এর উপরে নির্ভর করছে। ঠিক তবে আছে। ঘটনা আমি শুনেছিলাম, আমি তখন 96 এর পরে 2003-4 সাল পর্যন্ত আমি দিল্লিতে ছিলাম আচ্ছা। কর্মসূত্রে। হ্যাঁ। ওখানে আমার পোস্টিং ছিল। তো ওখানে আমার এক বন্ধু এসেছিল বীরভূম জেলার হ্যাঁ। গিরনার থেকে, হ্যাঁ। ইন্দ্রজিৎ দত্ত, আমি ইন্দ্র বলি ডাকি। আমি তো তাকে চিনি, আমাদের আমিও তাকে চিনি, ইন্দ্র কাকু। তো ইন্দ্র, সে তোমাকে জানি। ইন্দ্র আমাকে তখন আমার সঙ্গে অফিসে ধরে
এই বক্তা করে আমি একা থাকতে বলে ওকে আমি আমার রুম পার্টনার করে নিয়েছিলাম, বিজনেসের ব্যাপারে গেছিলাম। আচ্ছা। অত্যন্ত ভালো বাড়ির ছেলে। তো ইন্দ্র আমাকে একটা কথা প্রসঙ্গে, তখন আমি না। এইসব ছিল না, না। নাটক লিখতাম, তখন আমাকে বলেছে একটা নাটকে আমি যে প্লট বলো কোনো একটা আমাকে ঘটনা বলেছিল। আচ্ছা, ঠিক আছে, তো তুমি আমাদের সেটা- দর্শকের উদ্দেশ্যে ছোট করে আমাদের শেয়ার করতেই পারো, নিশ্চয়ই সবাই খুশি হবে। তো এটা বিশেষ বড় ঘটনা নয় যে ফুলিয়ে ফাঁপিয়ে বলবো, না, না, তুমি সেটা যখন সম্ভব খুশি। নয়। হ্যাঁ। ও যেটুকু বলেছিল ওর কোনো পরিচিত, একটা কথা কথাই বলে দিই যে মানুষ যদি জন্মান্ধ হয়, মানুষ যদি জন্মান্ধ হয় সেটা একটা দুঃখের কষ্টের, হ্যাঁ। যে পৃথিবীর এত সুন্দর ইয়ে, এমনকি নিজের মা বাবা তাদেরকেও দেখতে পাচ্ছে, এটা একটা অভ্যক্ত ব্যাপার। এই ব্যাপারটা প্রত্যেকে থাকে, সেটা দুঃখের খুবই। কিন্তু তার চেয়েও দুঃখের ব্যাপার কি জানো, যারা বড় হয়েছে হ্যাঁ। ভালোভাবে, হঠাৎ কোনো শারীরিক অসুস্থ এলাকায় চোখের দৃষ্টিশক্তি চলে যাচ্ছে, এটা সত্যি। সে বাবা মা ভাই বোন এমনকি পৃথিবীর এই আলো বাতাস হঠাৎ তার কাছে অন্ধকার নেমে গেল, এটা বোধ হয় আরো দুঃখ, আরো দুঃখের, আরো আরো কষ্টের। তো ইন্দ্ররই এক পরিচিত ছেলের এই ধরনের ঘটনা ঘটেছিল। আচ্ছা। সে প্রায় যখন 17-18 বছর বয়স, আচ্ছা। তখন তার টাইফয়েড টাইপের কিছু একটা অসুস্থ হয়েছে, টাইফয়েডের পরে তার জন্ডিস, আচ্ছা। এটা বিভিন্ন রকম ইয়ে করে, কিন্তু খুব বড় লোকের ছেলে ছিল। আচ্ছা। তার বাবা ছিলেন নামি ব্যারিস্টার ও, এবং মাও ছিলেন বোধহয় কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে, তিনি কি পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে, আচ্ছা। ওনাদের ওই এলাকা মানে কিন্নাহারি? বীরভূম এলাকা, আচ্ছা। কিন্নাহার কিনা ঠিক মনে পড়ছে নেই মুহূর্তে, আচ্ছা। মানে আমাকে বলেছিল ওদের এলাকায়। আচ্ছা, তাহলে হয়তো হ্যাঁ। কিন্নাহারের আশেপাশে বোলপুর সেগুলি আছে। এবং তিনি মাও শিক্ষিকা ছিলেন। হ্যাঁ। তো নো ডাউট ভালো। তো সে তার একমাত্র ছেলে, হঠাৎ করে উনি 17-18 বয়সে হঠাৎ করে শরীর খারাপ হয় এবং দীর্ঘদিন চিকিৎসা করেও সুস্থ না হয়। যখন সুস্থ হয়ে এসছে তখন একটা ওনাদের কাছে একটা আঘাত আসে। আচ্ছা। সে আঘাতটা হচ্ছে যে বললেন যে ছেলের দৃষ্টিশক্তির মতো লোপ পেয়ে যাচ্ছে। ইস। মা বাবার শুনে অবাক এবং ছেলেটাকে জানায়নি তখন। আচ্ছা। হচ্ছে তারপরে ডাক্তার উনি গোপনে সমস্ত বড় বড় ডাক্তার, যেহেতু ব্যারিস্টার, হ্যাঁ। পয়সার অসুবিধা নেই, অর্থনৈতিক দিক দিয়ে খুব ইয়ে, হ্যাঁ। মাও শিক্ষিকা, তো ওনাদের যত জায়গায় কলকাতা বোম্বে বিভিন্ন জায়গায়, হ্যাঁ। এমনকি কোনো কলকাতা ডাক্তার বলেছেন প্রয়োজনে বিদেশ যেতে উনি ইয়ে না, ছেলে যেন এটা না হয়। অবশ্যই একজন বাবা মা তো চাইবে চাইবে। ছেলের এই অবস্থা। তো আমি শুনি প্রথমে আমি একটা শখ, খুব আমি শখ, আমারও ভীষণ খারাপ হ্যাঁ, তো লাগছিল। বললাম যে তারপর কি হলো না, ছেলেটা ইয়ে করার পর ছেলেটা কিন্তু যখন সুস্থ হলো ধীরে ধীরে বললো বাবা আমি চোখে দেখতে পাচ্ছি না। বাবা মা তো সব জেনে গেছে ভবিষ্যৎ কি হবে, হ্যাঁ। এই ছেলেটা জানে না। না। এটা আমার এই ঘটনাটা শুনতে শুনতে আমার একটা হিন্দি সিনেমা আনন্দ ছবির কথা মনে পড়ে গেল। আচ্ছা। রাজেশ খান্না অভিনয় করেছেন, হ্যাঁ। তার ক্যান্সার হয়েছে সে জানে না, কিন্তু সবাই জানে। সবাই জানে। তো রাজেশ খান্না জানে না, অথচ সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ। এটা যেন আমার সেই ধরনের একটা ফিলিংস হ্যাঁ। হলো যে ছেলেটা জানে সে ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু জানি সিনেমার গল্প কিন্তু বাস্তব থেকে বাস্তব থেকেই নেয়। একদম। বাস্তব। তো ঋষিকেশ মুখার্জি যেটা পরিচালনা, অমিতাভ বচ্চন অভিনয় করেছে। হ্যাঁ। তো যাই হোক, এখন কথাটা হচ্ছে ছেলেটিকে চিকিৎসা করানো হয়, হ্যাঁ। কিন্তু হয়নি, সেটা অন্ধ হয়ে যায়। আচ্ছা। এই করে 4-5 বছর বাবা কিন্তু চেষ্টা ত্রুটি করেননি। আচ্ছা। তিনি বিভিন্ন জায়গায় ডাক্তারের সঙ্গে পরামর্শ করে বিভিন্ন বড় বড় হসপিটালের সঙ্গে যোগাযোগ করেন, যা হয় সোজাভাবেই হোক বুঝে হোক। যাই হোক, একটা হসপিটালের কথা হলো যে এখন যারা পর্যন্ত কি সিস্টেমে হয় আমার জানা নেই, হ্যাঁ। চোখ দিতে হবে, দুটো চোখই পাওয়া যাবে, আচ্ছা। কিন্তু অনেক আগে থেকে তাকে নথিভুক্ত অ্যাপ্লাই করে রাখতে হবে, মানে দুটো চোখ প্রতিস্থাপন। প্রতিস্থাপন। আচ্ছা। অন্য কারণ আচ্ছা। এবং একজন ডোনেট করবে, সেই সেটা আই ইয়েতে থাকবে, সেটা সেটা ইয়ে মানে- করবে। তো এটা বহু, এই জন্য আমি যতটা সোজাভাবে বলছি হ্যাঁ। সেভাবে নয় না। এটা কিন্তু তার প্রতিস্থাপন যে তিনি কাগজপত্র করে যত কিছু হয়তো কোনো ব্যাকিং ট্যাকিং করে অনেক কিছু করে একটা ঠিক করে দেন, এবং কি বলছে যে একটা সময় এই পরবর্তীকালে যে চোখ হবে হ্যাঁ। সেটা একটা ছেলেকে প্রতিস্থাপন করা হবে কেউ দিলে। তাহলে আমার আমার যেটা ধারণা, আমি একটা সাউথ ইন্ডিয়ান একটা সিনেমায় দেখেছিলাম এরকম। তো সেই হিরোর আমি যতটা সম্ভব মনে করছে তাকে প্রায় 1 বছর মতো নাম নথিভুক্ত করে রাখতে নাম হয়েছিল। নথিভুক্ত। এক্ষেত্রে আমার মনে হয় ওরও একটা বড় সময় 1 বছরের আমার মনে হয় আরো বেশি সময় লেগেছিল, হ্যাঁ। কারণ একটা এসে গেছিল, একটা আবার একই মানে দুটো চোখের আবার নাকি নিয়ম আছে, আমি তো ডাক্তার নই না।
মানে দুটো চোখকে ঠিক পয়েন্টেড হতে হবে, হ্যাঁ। এক না একটা বাঁ দিকে হয়ে যাবে ডান দিকে, সেটা তো হ্যাঁ। হতে পারে না। না, টেরা যেটা বলে আমরা। হ্যাঁ। তো সেটা হবে না, সেইভাবে ডাক্তাররা পরীক্ষা করে যে দীর্ঘ অপেক্ষার পর অবসান ঘটি চোখ পাওয়া আছে, আচ্ছা। এবং ওনাকে যথেষ্ট সময় থাকতে লিস্ট হিসেবে ওনাকে জানাচ্ছে। হ্যাঁ। তো ছেলেকে কলকাতারই কোন একটি নামী হসপিটালে আচ্ছা। অ্যাডমিট করা হয়। আচ্ছা। অ্যাডমিট করা হয় এবং দীর্ঘ সময় ইয়ে করে করে যেভাবে হয় হ্যাঁ। চোখ দুটো প্রতিস্থাপন করা হয় এবং সাকসেসফুল। সাকসেসফুল। আচ্ছা। মানে ডাক্তাররা সাকসেসফুল তো বটেই, আচ্ছা। ডাক্তারের প্রাথমিক, কিন্তু তখন তো চোখে দিয়ে ওই সাকসেসফুল হয়ে দিয়ে করে কিছু ডাকার পরে বললো যে এত না টাকা দেবে না, আপনি প্রয়োজনে বাড়িতে নিয়ে যেতে পারেন, আচ্ছা। কিন্তু ওনাকে আবার আসতে হবে। হ্যাঁ। তো কিছু নিতে, যেহেতু বাবার বাড়িতেও তাদের কোনো অসুবিধা নেই, না। সে তো হসপিটাল চেয়ে ভালো এবং একটা দেখাশোনার ব্যাপার আছে। হ্যাঁ। তো বাবা মা চেয়েছিল যেহেতু এখন দিন 15 পরে আরো দেখা ইয়ে হবে, হ্যাঁ। তখন ওনাকে নিয়ে আসা হবে। এখন বাড়িতেই যথেষ্ট নার্স দিয়ে থাকবে, ঘরে বাবা মার কাছে থাকলে একটা আলাদা সাহস হয়। আচ্ছা। হসপিটালে ভর্তি থাকা হয় একটা আলাদা জিনিস করে নিজেকে, খাওয়া দাওয়া দাওয়া, তো বড় লোকের ব্যাপার। তাহলে ওরা মানে যেটা হওয়ার প্রতিস্থাপন হওয়ার হ্যাঁ। পর কিছুদিন পর ওরা বাড়ি বাড়ি নিয়ে চলে চলে আসে, আসে। মানে বেশ কিছু মানে ডাক্তারের পরামর্শ, পরামর্শ। ডাক্তার না বললে তো হবে না। না। এবং বিজ্ঞান করে ছেলেটি বাবা মাকে জানায় যে আমি তো যে ডাক্তারবাবুরা হুম। এত প্রচেষ্টা, সবই তো ভগবান, আমাদের কাছে ডাক্তাররা ভগবান, ডাক্তাররা অপারেশন করে ভগবানকে ডাকেন, হ্যাঁ। ঈশ্বর তো আছেন, হ্যাঁ। এটা অস্বীকার করার উপায় নেই। তো ছেলেটি একটি খুব ইয়ে যে আমি অন্ধ হয়েই গেছিলাম, হ্যাঁ। তো আমাকে আবার যে ডাক্তারবাবুরা বা যে নার্স সিস্টাররা হ্যাঁ। যাদের সহযোগিতা বা যাদের পাশাপাশি সহযোগিতা আমি চোখ ফিরে ফিরে গেলাম। শক্তি ফিরে আমি পেয়েছে। যখন চোখ আমার খোলা হবে বাবা মার সাথে, বাবা মা তো আমার আগে, একদম। বাবা মার পরে আমি ওই সাথে মানে মানবরূপী ভগবান। হ্যাঁ তাদেরকে আমি চোখের জন্য দেখতে পাই খুলে। একদম। এটা শুনে ডাক্তারবাবুরাও খুব প্লিজড। নিশ্চয়ই। আমাদের তো এটা ডিউটি, হ্যাঁ। কিন্তু একজন ছেলে দেখতে চাই মানে একই জায়গায় বাবা মার সঙ্গে তাদেরকে রাখতে চাই। বললেন ঠিক আছে, হ্যাঁ। তাহলে বাবা মাকে যে সম্মান দিচ্ছে ডাক্তারবাবু সিস্টারদেরও সেই একই একই লেভেলে রাখছেন। হ্যাঁ। তো এইভাবে বলেছে, করার পরে নির্দিষ্ট দিনে যথারীতি নিয়ম কানুন হচ্ছে আবার ভর্তি করে মানে বাড়ি থেকে ওখানে আবার নিয়ে যাওয়া হয়েছে। হসপিটালে আচ্ছা। নিয়ে যাওয়ার পরে বেডে দিয়েছে। তো যে রুমে ওখানে রেখেছে স্পেশাল, হ্যাঁ। সেখানে তো আরো 2-3টে বেড ছিল, আচ্ছা। মানে ওই ধরনের একটা রুমের একজন থাকার খুব হ্যাঁ। অসুবিধা। হ্যাঁ। বড় হল টাইপের 3টে রুম ছিল, পাশে বাথরুম, আচ্ছা। অ্যাটাচ বাথ। আচ্ছা। তো দুটো বেড খালি ছিল, কেউ ইমার্জেন্সি এলে আসবে। তো একে ইয়ে করেছে, করার পরে ওকে নিয়ে যে ভর্তি হয়েছে, ডাক্তারবাবুরা আছে, তো যথারীতি ওর সঙ্গে করে সব ডাক্তারবাবু ওর এটা দেখে সব খুশি, হ্যাঁ। সবাই ইয়ে করেছে। ঠিক এইসব করে ওকে যখন দেখালাম তখন ও খুলেছে এবং সবাইকে দেখেছে। আচ্ছা। ঠিক আছে, তো কিন্তু ডাক্তার বললেন না আরো একটা দিন আজকের দিনটা থাকতে হবে এখানে আচ্ছা। হসপিটালে। মানে আমার মনে হয় পর্যবেক্ষণে রাখবে। পর্যবেক্ষণ। চোখটা হ্যাঁ, কেমন করে বলেছেন কালকে হ্যাঁ। খোলা তো হলো, তো যেটা দেখেছে হ্যাঁ। বাবা মা খুশি, বাবা মাকে প্রথমে মানে আমার ঝাপসা টাপসা দেখলো। শুনেই মনে হচ্ছে মানে এত একটা বড় Operation। অপারেশন ভাবা যায় না। ভাবা যায় না। সত্যি করে। তো আমি বললাম যে খুব ভালো, আমার তো আমি বললাম সবই ঈশ্বরের দিয়ে, হ্যাঁ। তো বাবা মা খুশি। পয়সা দিয়ে তো সবকিছু হয় না, হ্যাঁ। পয়সা সব আবার পয়সা সব নয়। হুম। তো এই করে বলার পরে এখন সেটি করলো, তো সেদিন ছেলেকে রাখলো পর্যবেক্ষণে, একজন ইয়ে করে রাখলো। বাবা মা বললো একটা নিয়ম আছে তো, রেস্ট্রিকশন, সবাইকে থাকতে দেবে না। হ্যাঁ। বললো কোনো ব্যাপার না, ডাক্তাররা 8 ঘন্টা ছাড়া এসে দেখবেন। আচ্ছা। তো শুয়ে পড়েছে। ওর সেদিন রাত্রি অনেক ঘুমিয়েছে, ঘুমের ওষুধ দিয়েছিল হয়তো। হুম। হুম। রাত্রি 11টা, 11:30 উঠবে, হুম। বাথরুম যাবে। তো ও যখন উঠবে তখন ওর পাশে ওকে বলেছিল যে সামনেই কেউ ছিল, তাকে বলেছে আমাকে নিয়ে যাবে। হুম। ধরে ওকে বাথরুমে নিয়ে গেছে, নতুন তো, হ্যাঁ। তো এই অপারেশন এই তখন কি ও দেখতে হ্যাঁ দেখতে পাচ্ছে, মানে তখন পরীক্ষা হয়ে গেছে, ও দেখতে পাচ্ছে। মানে মানে মাথাটা ধরে আছে, মনে হচ্ছে একটু যেন উপর নিচে, যেমন হয় না হ্যাঁ, হ্যাঁ। চশমা খুলে দিলে আমরা যা পাওয়ারের চশমা করি, একদম তাই। খুললে মনে হয় মাটিটা উঁচু নিচে, হ্যাঁ, তোমরা অসুবিধা হয়। হ্যাঁ। হ্যাঁ, যেটা যা চশমা পায় তাই হয়। হ্যাঁ। বা হঠাৎ করে উঠলে মাথাটা ধরে গেল। বা আমি এমনি বলি, হ্যাঁ। বাবা তো রিসেন্ট একটা নতুন চশমা নিয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ। তো তুমি আরো ভালো বুঝবে, হয়তো এই চশমাটি সেটিং করতে তোমার 2-3 দিন লেগে দুদিন লাগবে। হ্যাঁ। কারণ তুই করে যখন ইয়ে করছে,
বাথরুমে গেলে তখনও দেখছি 3 নম্বর বেডে একজন পেশেন্টটা ভর্তি হয়েছে। আচ্ছা। নিশ্চয়ই সন্ধ্যেবেলা এনেছে, হ্যাঁ চাদর ঢাকা দিয়ে আছে, তো কেউ ওদিকে চাইলো না, ওকে যে নিয়ে গেল সে কিছু বুঝলো, কিন্তু ওর মনে হলো ওই ঝাপসা চোখে যে কেউ একজন শুয়ে আছে, হয়তো নাও হতে পারে, কিন্তু মনে হলো হয়তো না, ও তো মেনলি সারা সন্ধ্যেই ঘুমিয়েছে, ঘুমিয়েছে, ও তো দেখেও নি বা ওর সাথে যে সেও কোনো উচ্চবাচ্য করলো না। তো যাই হোক, সেও বোধহয় ইয়ের মধ্যে এসে রাত্রি 11টা সাড়ে 11টা হবে, হ্যাঁ তো বাথরুম থেকে এনে শুইতে ঠুইল, বাইরে থেকে এলো, বললো আমাকে দরকার ডাকবেন, আমি বাইরেই আছি। এই পরেই হচ্ছে ব্যাপারটা, আচ্ছা রাত্রি 12টা যখন বাজে, 12টা সাড়ে 12টা এরকম হবে বিষয়টা, মোটামুটি 11টা সাড়ে 11টা তখন গেছে, হ্যাঁ তো কয়েক ঘন্টা করে হয়তো আরো ঘুম ধরেছিল। হ্যাঁ। হঠাৎ মনে হলো ওর একটা কিছু, কেউ কিছু বলছে ওর, বা কারো আওয়াজ বা একটা খসখস আওয়াজ, ওর ঘুম ভেঙে যায়। আচ্ছা তখন দেখছে বলছে কে, উঠে বলছে বলছে ঘুমোচ্ছেন, ঘুম ভাঙলো, কেউ উঠে বলছে, দেখছে 3 নম্বর বেডে যে পেশেন্ট আছে আচ্ছা সে উঠে বসেছে, হ্যাঁ। চাদর ঢাকা দিয়ে, তার দিকে ব্যাক করে, হ্যাঁ পিছন দিক পিঠ করে, হ্যাঁ ওই মুখে আচ্ছা দেওয়ালের দিয়ে মুখ করে বসে বলছে আপনার ঘুম ভাঙলো না? বলছে হ্যাঁ ভাঙলো। আপনি কবে এসেছেন? না আমি তো এটাতেই আছি। না বলছে আপনার তো চোখ অপারেশন হয়েছে, আপনি নতুন চোখ পেয়েছেন? হ্যাঁ। বলে হ্যাঁ। তো বলছে যে ওরা করে বলছে যে খুব ভালো, এখন কেমন দেখছেন চোখে? আচ্ছা না বলছে খুব ভালো দেখছি, আপনাদের সবাই অপরিচিত হলো বললো আপনার খুব, বলছে আমারও, আমি ওই ব্যাপারেই এসেছি। বললো না যে আমার অপারেশনের ব্যাপারে। আচ্ছা বললাম, মানে এমনি হয়তো হ্যাঁ, আমি আপনার hospital-এর মধ্যে- এই খবর আমি নিয়েছি। আপনার মধ্যে এসেছি, আপনাকে সন্ধ্যে থেকে দেখছি ঘুমোচ্ছেন, তো এখন কেমন দেখছেন? হ্যাঁ। সবাইকে চিনতে পারছেন, বাবা মা? বলছে হ্যাঁ। তো শুনলাম আপনি আপনার যারা দৃষ্টিশক্তি ফিরে, যারা অপারেশন আপনার করেছে আচ্ছা স্বতঃস্ফূর্ত হবে, সেই ডাক্তারবাবু, নার্স, সিস্টার যাদের সাথে বা স্টাফ থেকে আপনি দেখতে চেয়েছেন সবাই, খুব খুশি। এটা মনে হয় মানে ওদের হসপিটালে মোটামুটি অনেকেই জানতে জেনে পেরে গেছে, গেছে, হ্যাঁ, কারণ এই ব্যাপারটা সচরাচর একজন মানুষের শিক্ষার শিক্ষা, কতটা যেটা বোঝা যায়, এটা বোঝা যায়। তো তার কাজে সবাই জেনে গেছে ব্যাপারটা। অবশ্যই। হ্যাঁ দিয়ে বলছে যে আপনি এরকম, তো বলছে আমরা শুনলাম যে আপনি, এটা খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ তো বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে, ভালো, তাহলে এখন কেমন দেখছেন? না এখন ভালোই দেখছি, তবে ধীরে ধীরে। হ্যাঁ ভালো। দিয়ে অনেকক্ষণ চুপ, ও বসে আছে, কেউ প্রায় শুয়ে পড়লো, যে যেটুকু হ্যাঁ। উঠতো। তবে এই যে আবার দু একটা প্রশ্ন করলো যে আপনি কোথা থেকে এসেছেন বা আপনার নাম কি বা বাড়ি, কিছু বললো না। আচ্ছা। তো হয়তো শুনতে পাইনি, হ্যাঁ। হয়তো আমি বলছি মনে হচ্ছে জোরে বলছি, কিন্তু হয়তো তুলতে একটু ডিস্টেন্স, ডিস্টেন্সে বেড়ে আছে। তো দিল, উত্তর দিল না, তো আর বললো না। এই করে ও শুয়ে পড়েছিল। হুম। আবার বেশ কিছুক্ষণ পরে ওর ঘুম ধরে যায়, ক্লান্ত শরীর তো, হ্যাঁ। চোখেরই হচ্ছে, চোখেরই ব্যাপার, হ্যাঁ অটোমেটিকলি ও ঘুমিয়ে পড়ে। হ্যাঁ আবার মধ্যরাত্রিতে হঠাৎ ওর ঘুম ভেঙে যায়। আচ্ছা তখন দেখছে ওর মাথায় তোমার চোখে বসে দাঁড়িয়েছে, আচ্ছা। পাশ ফিরে দেখছে ওই বেডে 3 নম্বর বেডের ভদ্রলোক তো উনি চলে এসেছেন। চলে এসছেন। আচ্ছা যে মাথা হাত দিচ্ছে, তো উপর দিকে যায়নি, তো বুঝতে পারে, বলছে কে? একটু চমকে গেছে। হুম। তোমার হলো কে? না বলছে আমি আমি যাক। সকালবেলা। বলছে যাক একটু নিশ্চিন্ত হলাম। হ্যাঁ। ও আমি ভয়, না না ঠিক আছে, আমি আমার তা আমি আপনাকে ছিলাম। তো বলছি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি। না বলছে বলুন, আপনাকে একটা কথা বলছি, কিছু মনে করবেন না। না আপনি সবাইকে, বলছে বলুন। তো ওই কথাটা আবার রিপিট হচ্ছে হুম। যে আপনি চোখ প্রথম চেয়ে মা বাবার সাথে ডাক্তার বা বৌদিকেও এক আসনে বসিয়েছেন, হ্যাঁ। খুব শুনে ভালো লাগলো। তো আপনি সবাইকে দেখতে চাইলেন, একজনকে তো দেখতে চাইলেন না। তো নিয়ে একটু অবাক হয়ে গেছে আচ্ছা যে আমি আর কাকে, হ্যাঁ এটা আমি তো না, আমার মা বাবা, আমার তো মা বাবা ছাড়া যে কেউ জন্ম নেই। দিয়েছে। আর ডাক্তারবাবুরা 2-3 জন, যার জন্য- অ্যাসিস্ট্যান্ট নার্সরা ছিলেন, 2 জন আয়াও আমাকে যথেষ্ট সেবা তাদের জন্য আমি করেছি। একদম। তো আমি তো আর তো আমার কেউ নেই, বলছে তেমন তো কেউ নেই। না। যে না, আপনি মনে করুন আরেকজন কিন্তু আপনাকে খুব সহযোগিতা করেছে। আচ্ছা এই বলে অনেকক্ষণ করার পর বলছে কে, আমি তো বুঝতে পারছি না। মানে কোনো বন্ধু যদি বন্ধু কোনো কিছু এই উপর ভাবছে আর কি। আচ্ছা বলছে কে? বলছে মনে করতে পারছেন না, আপনার আরো কিন্তু কেউ একজন উপকার করেছে, কিন্তু আপনি তাকে দেখতে চাইছেন না। আমি তো তোমার কাছে শুনলাম বাবা মা ছাড়া কেউ নেই। কেউ নেই। না বাবা মা নেই বলছে, আমার তো বাবা মা ছাড়া আমার আত্মীয় স্বজনও হয়তো আছেন, তার সাথে আমাদের যোগাযোগ না, নেই। না, আমি তো শুনলাম না। হ্যাঁ, মা বাবাকে শুনেওনি, হ্যাঁ
বা আমার হয়তো যারা নাম করেন তাদেরকে আমি দেখিনি, হ্যাঁ। বা তারা আমার এই ব্যাপারে হ্যাঁ। আমার এই অসুস্থতার কারণে কখনো আসেননি, খবর নেননি, বা আমার ইয়ে থাকেনি। তো এই মুহূর্তে আমার নিজের আত্মীয় বলে বাবা মা আর এই ডাক্তারবাবুরা যারা আমাকে বললেন ইত্যাদি, বা এটা ঈশ্বরে বলছে না, তাহলে আপনার আর কাউকে দেখার ইচ্ছে ছিল না? বলছে না। বলছে কে আপনি বলুন না, আমি তো মনে করতে পারছি না। বলছে কেন আমি? আমি শুনে তো ছেলেটা চমকে গেছে। আচ্ছা আমি মানে? বলছে আমি। বলছে আপনি? আপনি কে? আপনাকে? বলছে হ্যাঁ, আমাকে আপনি দেখতে ইচ্ছে হলো না? তো বলছে না, আমাকে আমি আপনি কে? আপনি আমার কি হেল্প করেছেন? যে আপনাকে তো আমি চিনি না, আর আপনি তো আজকে সন্ধ্যাবেলা নাকি অ্যাডমিট হয়েছেন। লোকটা দেখছে মনে হচ্ছে একটু হাসলো, ওর মুখে ইয়েতে ওদিকে চায়নি, কিন্তু মনে হলো লোকটা যেন একটু হাসলো মুখের হাস, মানে একটু এমন হাসি যে হাসিটা কি ধরনের বোঝাতে পারবো না। কখনো মনে হলো একটু বিরক্তি হাসি, কখনো মনে হলো একটু তাচ্ছিল্য হাসি। বলছে ঠিক আছে আপনি কি চুপ করে আছে? বলছে বলুন আপনি কে? না বলছে আপনি, আপনাকে বলবো? ওই সামনে বলছে হ্যাঁ বলুন। তো লোকটা বললো তাহলে সোজা আপনি চোখ খুলুন, আমি দেখছি। কাছে এসে ও বলছে, কাছে এসে দাঁড়িয়ে ওর মুখে রেখে, তখন সেটা মুখে বলছে আমাকে দিকে চেয়ে দেখুন আমি। তখন সেটা আস্তে আস্তে চোখ খুলতে বলছে আপনি? বলছে আমি তো আমার চোখগুলিতে আপনাকে দিয়েছি। তখন ওর গায়ের উপর মানে মুখের সামনে একটা বিভক্ত মুখ, যার চোখের কাজটা পুরো গর্ত, আর একটা মুখে একটা ভয়ঙ্কর হাসি। এটা শুনেই ও চোখ বন্ধ করে করে তারপরে কিছু মনে নেই, সম্পূর্ণ মানে সেন্সলেস। ওই আওয়াজ শুনে ওকে যে ইয়েতে নিয়ে গেছিল, সে ছুটে এসছে, কি হয়েছে দেখছে সেন্সলেস হয়ে গেছে, সঙ্গে ডাক্তার দিয়েছে। তারপরে তো পরবর্তীকালে আবার চিকিৎসা করে এতক্ষণ যে বেডে শুয়েছিল তাকে যেহেতু চোখে তো এতটা দৃষ্টিশক্তি একদম সেট হয়নি, সে সেরকম তখন মনে হয় তখন সে তাকায় ভালো করে, এবার শুধু একটু চোখটা খুলে লক্ষ্য করতে বলছে যে সামনে যখন দেখেছে সেই মানে আমারই যে চোখগুলো আপনাকে দেওয়া হয়েছে দেখে তখন ও হালকা করে যেটুকু দৃষ্টি তা দেখছে, ওর সামনে একটা ভয়ঙ্কর মুখ, মানে চোখ নেই, সেই মুখগুলো গর্তগুলো, চোখের কাছে দুটো গর্ত, কালো কুটুরি একটা। এটা দেখেই ও একবারে মানে করে একবারে মানে সেন্সলেস। কিছু বলার নেই। ঘটনা এটা আমাকে বলেছিল, তো আমি হয়তো বলতে পারবো না, কিন্তু মেন দৃশ্যটা ছিল এটা। মানে ইন্দ্র কাকুকে অনেক অনেক ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। এতটা আমার তো মানে আমি ভাবতেই পারিনি শেষ অব্দি যে এরকম একটা আনএক্সপেক্টেড ব্যাপার ঘটে যাবে আসলে। তো প্লাস হচ্ছে যে আমার খারাপ লাগছে আরেকটা ব্যাপারও, অনেকটা এটা ইমোশনাল একটা ব্যাপার আছে যে ছেলেটা হয়তো মাথায় ছিল না, ওকে জন্ম দিয়েছে, যে ওকে এত দূর ডাক্তারদের কাছে নিয়ে এসছে, বাবা মা তাকে সে দেখতে চেয়েছে, যারা ওকে ঠিক করেছে দেখতে চেয়েছে, কিন্তু ছেলেটার মনে পড়েনি যে যে দাতা যে ওকে চোখ দান করেছে আসলে তার মনে পড়ে, মানে সে তো অ্যাকচুয়ালি নেই। মানে আমার যেটা মনে হয় যে দাতা তাকেই তো সে দেখতে একবারও তার মাথায় আসে, মানে তার মনে হয়নি যে আমার চোখগুলো দিয়েছে। তো এটা আবার এটাও হতে পারে যে এমনিতে দেখা যায় যে হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু পরিচয় গোপন রাখে, তাই নয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি দাতা তো মারা গেছে, হ্যাঁ তার তো মারা যাচ্ছে, সে তো নেই, তার কথা নতুন করে হ্যাঁ তবে স্মরণ করা যেত, তার তো দেখা পাবো না, তো তাকেও আমার অন্তরের একটা শ্রদ্ধা জানানো। মানে দেখা যাচ্ছে যে মানুষের শুধু নয়, মানুষ যখন চলে যাচ্ছে জগতের মায়া কাটিয়ে, কিন্তু সেই ওই জগতেরও যে আত্মা হোক বা আমি জানি না ঘটনা সত্যি মিথ্যে বিচার করছি না, কিন্তু এটুকু বলতে পারি তারও কিন্তু অভিমান হয়েছে, এবং সেই অভিমানের টানে সে কিন্তু সেই জগৎ ছেড়ে সেই ছেলেকে দেখা দিতে এসেছে এবং জানিয়ে দিল যে শিক্ষাটা দিয়ে গেল শেষে যে আমাকেও কিন্তু একটা স্মরণ করা হয়তো তার উচিত ছিল অবশ্যই সেটা। তো মানে অনেকটাই আমাদের এই ঘটনাটা ভয়ের আর একটা ইমোশনাল জায়গাও, মানে খুবই একটা যে ওই জগতের বিদেহী আত্মা তারও যে অভিমান হতে পারে সেটা আমরা কিন্তু একটা আনএক্সপেক্টেড ঘটনা তোমার কাছ থেকে আমরা শুনলাম। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা ঘটনা তুমি আমাদের চ্যানেলে বললে,
সকল দর্শক শ্রোতাদের অনেক অনেক ধন্যবাদ যে এতক্ষণ ধৈর্য ধরে তোমরা সমস্ত ঘটনা এবং আমাদের ইন্টারভিউ সেশনটা শুনলে। আর সবশেষে আমি আবার ধন্যবাদ দিচ্ছি যার জন্য, যে না থাকলে হয়তো আমরা এখানে এটা করতাম না, সেই গৌরব তোমাদের দাদাকে। তো তার জন্যই পেটপাদাতে তোমার অনেক অনেক ঘটনা আসছে। আশা করছি তুমি কিন্তু ঘটনা লেখা থামাবে না, তুমি ঘটনা লিখতে থাকো, এপিসোড একের পর এক দিয়ে থাকো এবং আমাদের মন জয় করতে থাকো। এভাবে তরিৎ জেঠু ভাই, তুমি আমার শ্বশুর মশাই, তুমি আমার বাবা, কিন্তু আমারও ইচ্ছা করে মাঝে মধ্যে সবার মতো বলতে যে আমরা কিন্তু একটা তরিৎ জেঠুকে আমাদের সঙ্গে পেয়ে গেছি, এটা হচ্ছে গর্বের আর কিছু হতে পারে না, সে আমাদের পরম আত্মীয়। তো সকলকে নমস্কার জানিয়ে আজকের এপিসোড এখানেই